এই জোটের কাজটা কি? বাংলাদেশ ওই জোটে গিয়ে কি করবে? মশা মারবে না মাছি মারবে এখানে বসে? তারা আবার আমাদের পররাষ্ট্রমন্ত্রী নাকি কে আছে, নাকি উপদেষ্টা কে আছে, একটা কি যেন নাম জানি না, মানে এরা কই থেকে উদয় হয় জানি না, যারা যাই হোক আহ মানে ইমান পাহাড়ের সমান। তো তিনি বলেছেন যে এই জোট তো ইরানের বিরুদ্ধে না, এটা হুতির বিরুদ্ধে। আদা খাবে না আদার ঝোল খাবে, হুতি আর ইরানের পার্থক্যটা কি? মানে কি সুন্দর পাগলা বুঝ দিতেছে। ও একদিন দেখবেন কি এই জোট আবার ইসরায়েলকে স্বীকৃতি দিবে, অবশ্য আমিও চাই যে ইসরায়েলকে বাংলাদেশ সরকার যে কোনো সরকারি স্বীকৃতি দেয়। তো একদিন ইসরায়েলকে স্বীকৃতি দিলে এই জোট সারা কি বলবে জানেন? যে এটা তো ইসলামের স্বার্থে করা হয়েছে। এই জোট ইহুদিদের বিরুদ্ধে না, এই জোট ইসরায়েলের বিরুদ্ধে না, এটা স্বীকৃতি দিয়েছি আন্তর্জাতিক কারণে। তারপরে ইহুদিরা হচ্ছে ইসলামী অনুযায়ী আহলে কিতাব, এরা ভাই ভাই, আহলে কিতাবি ভাই, এই জন্য এটা স্বীকৃতি দিয়েছি। বলেছিলাম তো ছলের অভাব হয় না, এদের ছল। মানে এই কি জোটে তো যাইতে বাধ্য হয়েছে, কোনো উপায় নাই না গিয়ে। এই জোটে না গেলে ক্ষমতায় তো 5 মিনিট থাকতে পারবে না। এখন দেখবেন যে ইরানের বিরুদ্ধে এই জোট না, ইরান আবার কি বলেছে, যেটা আপনি বললেন যে তাদের বিরুদ্ধে যে জোট করেছে তারা সকলে হামলার শিকার হবে। স্বাভাবিক। আপনি যদি আপনার বিরুদ্ধে যদি আমরা 2 জন জোট করি, তো আপনি তো আমার বিরুদ্ধে লাগবেন, এটাই স্বাভাবিক। হ্যাঁ, যে ঠিকই আমেরিকার পাশে দাঁড়ালে যুদ্ধ লাগবে হুঁশিয়ার ইরানের। এখন বাংলাদেশের জামাত, বিএনপি, হেফাজত, চামরানাই পীর, তাদের তো কিছু বলতে শুনতেছি না। তারা কি বলে এই জোটকে? এই জোট যদি এতক্ষণ ধরেন এই আমেরিকা ইসরায়েলের কথিত, যদিও বলে আর সামনে নেই, এই জোটে যদি এতক্ষণ আওয়ামী লীগ থাকতো না, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে এতক্ষণ খুতবার ছুটে খুতবার বন্যা বয়ে যেত। শুক্রবার লাগতো না, জুম্মাবার ছাড়াই এরা বয়ান দেওয়া শুরু করে দিত, খুতবা দেওয়া শুরু হয়ে, যে আজকে নতুন জুম্মাবার, এটা বললে তারা শুরু করতো। তো এই যে ইরানের এই যে তুরস্কের ড্রোন বানাইছেন, তাও বিএনপির তারেক রহমানের বাড়ির উপরে, ভালো বগুড়ায় বানাইছেন, ভালো কথা। ইরানও বলেছে, খারাপ কি? এখন আর কোনো সমস্যা নাই। ভারত ভারত ইরানের পক্ষে কেন কথা বলে নাই? এর জন্য বাংলাদেশের বামপন্থীরা চিৎকার চেঁচামেচি করেছে, বাংলাদেশের মুসলমানরাও সমালোচনা করেছে। এইবার বাংলাদেশি মুসলমান আর বাংলাদেশি বামেরা কোথায়? এইবার তো ইরানের পক্ষে সরাসরি জোটে গিয়েছে। আপনাদের মনে থাকার কথা যে আমি বলেছিলাম আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেই যে এই দেশ বিএনপি জামাতের সরকার এসেই ইসরায়েলকে স্বীকৃতি দিবে। এই তো অর্ধেক হয়ে গেছে, অর্ধেকের কাজ হয়ে গেল। একটু যদি এই সরকারটা ডিসেম্বরের পরে যদি আরেক ডিসেম্বর টিকে, তাহলে এই সরকার ইসরায়েলকে স্বীকৃতি দেবে। আবারও বলতেছি, ইসরায়েলকে বাংলাদেশ যে কোনো সরকার স্বীকৃতি দিক, আমি তার পক্ষে। আওয়ামী লীগ দিলে সবচেয়ে ভালো হয়, আওয়ামী লীগ সেই সাহস পাবে না, কারণ আওয়ামী লীগের ভিতরে হাজি বেশি, গাজী বেশি, নামাজি বেশি, তারপর আপনার মুর্শিদের সভাপতি বেশি, তাই আওয়ামী লীগ ওই সাহস পাবে না। আর আওয়ামী লীগ যদি ওটা করে, ওটা কুফরি হয়ে যাবে। বিএনপির জামাত জোট সরকারি এই ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে যাক, আমরা ওই দোয়াই করি, অন্তত একটা ভালো কাজ করে যাক, এই কাজটা আমরা বলি। কারণ আওয়ামী লীগের পক্ষে সম্ভব না, কারণ আওয়ামী লীগের পক্ষে সম্ভব হলে বহু আগেই স্বীকৃতি দিয়ে দিত। তবে আপনি যেটা বললেন, ইরান যেহেতু হুমকি দিয়েছে, এখন এর আগেও তেলের জাহাজে আমরা দেখেছি যে কাউকে তারা ছাড় দেয় নাই, আমরা দেখেছি। তবে জেনে শুনে বিষ পান করলে কারোর কিছু করার নাই। আর দিন শেষে এই যুদ্ধটা শিয়া সুন্নি মুসলমানের যুদ্ধে নামবে, এটা আপনি নিশ্চিত থাকেন, অলরেডি হয়ে গেছে। এই জোট করার মধ্যে শুধু বাংলাদেশে যুদ্ধে যুক্ত হয় নাই, মূলত এই 14 দলীয় জোট যে করেছে, আগে বাংলাদেশে ছিল আওয়ামী লীগের 14 দলীয় মহাজোট, এখন মধ্যপ্রাচ্যের 14 দলীয় যে মুসলমানদের যে মহাজোট বানাইছে, মজার বিষয় হলো এর মধ্যে কিন্তু তুরস্ক আছে, যে তুরস্ক নাকি মুসলমানদের খলিফা, এর দোকান সেও আছে। এরা দেখবেন এই জোটটা দেখবেন দিন শেষে শেষ মুহূর্তে আরবে শিয়া সুন্নি যুদ্ধে পরিণত হবে। ঠিক এর আগে যেমন সাদ্দামের ইরাক এবং খোমেনিদের ইরান যে যুদ্ধটা করেছিল, সেই দিকেই যাবে এই যুদ্ধটা দিন শেষে। এবং মাঝমাঠ থেকে যারা শুরু করেছিল যুদ্ধ, আমেরিকা এবং ইসরায়েল, এদের দেখবেন আর খেলোয়াড় হিসেবে পাবেন না। এখন তারা খেলবে, মাঠে যারা দর্শক ছিল তাদের দিয়ে ফুটবল খেলাবে তারা, এবং তারা দেখবেন সরে গেছে অলরেডি। পাকিস্তানকে যেদিন পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মনির যেদিন হোয়াইট হাউসে চা খেয়ে খাইয়েছিল এবং পিঠে থাপ্পড় দিয়ে বলে থাপ্পড় দেওয়াতে আসিফ মনির মনে করেছিল যে কর্তাই কইছে সুধীর ভাই আনন্দের আর সীমা নাই, এটা আমাদের জামালপুরের প্রবাদ আর কি। মহা খুশি। তখন আমরা বুঝেছিলাম একে কোনো না কোনো কাজ করাবে, অলরেডি শুরু করে দিয়েছে।
প্রথমে আফগানিস্তানকে হামলা করিয়েছে এই পাকিস্তান আসিফ মনিরকে দিয়ে, এখন ইরানে হামলা করাবে, এবং এই জোটের মূল নায়ক পাকিস্তানকে ধরা হচ্ছে। সৌদি আরব মার্শাল্লাহ এদের আনতে এরা বাধ্য, কারণ এদের কাছে টাকা আছে, পয়সা আছে। আর সৌদি আরব টাকা দিবে, পেট্রো ডলার দিবে, আমেরিকা ডলার দিবে, আর পাকিস্তান ডলার পেলে নিজের মায়ের বেঁচে ফেলতে পারে। সুতরাং তার পক্ষে সবই সম্ভব। এটা আমার কথা না, এটা আমেরিকার বিচারক বলেছে, এবং ইমরান খান বলেছিলেন যে আমেরিকা টাকা দিলে পাকিস্তানিরা ডলার পেলে মায়েরও বেঁচে ফেলে। এটা আমার কথা না, এটা অন্যদের কথা। তো এই যে শুরু হয়ে গেল এই জোটটা শেষ মুহূর্তে সিয়া ভার্সেস সুন্নি, সুন্নি ভার্সেস সিয়া, এই যুদ্ধ চলমান থাকবে, চলতেই থাকবে। ভেবেছিলাম এই যুদ্ধটা একটা পর্যায়ে গিয়ে থামে, মানে তাও বেশ কয়েক বছর। পাকিস্তান যতই লীলা খেলা আমাদের দেখিয়েছে, আমরা জানতাম যে এই যুদ্ধ থামবার নয়। আমাদের ক্ষুদ্র মাথায় ধরেছিল যে এই যুদ্ধ চলমান, এই যুদ্ধ পারবে, লম্বা হবে। এখন দেখি যতটুকু ভেবেছিলাম লম্বা 5-7 বছর বা 8-10 বছর, আমার মনে হচ্ছে এই যুদ্ধটা আরো বেশি দীর্ঘ হবে, এত কোনো সন্দেহ নাই। সেই কারণে ইরানকে, ওই যে আমার রফিকুল ইসলাম ভুইয়া সাহেব ইরানের পক্ষে ছিল, আপনারা এখন বুঝছেন তো ইরানটা কেন একবারে তাবা করে দেন, ধ্বংস করে দেন। কারণ ইরানকে যদি একবারেই ধ্বংস করে দিত তাহলে তো জোট করতে পারতো না। কারণ এই জোট দিয়ে আর এক কাজ করাবে এরা। ওই যে জামালপুরের গল্প শুনছেন তো, যে নটি মাগির ভাইল রান্ধে মুরগি কয় ডাইল, এদের এই জোট করাইছে এক কামে, করাবে আরেক কাজ। নিশ্চিত থাকেন এই জোট শেষ মুহূর্তে সিয়া ভার্সেস সুন্নি যুদ্ধ হবে, এবং আকল না থাকলে যা হয় এদের দ্রুত ম্যানেজ করা যায়, এবং ম্যানেজ হয়। একদিকে আকল নাই, আরেক দিকে টাকা নাই। তো এদের নয় বাংলাদেশ পাকিস্তানের টাকা নাই, তুরস্কের টাকা নাই, কিন্তু মিডল ইস্টের তো টাকা আছে। তো তারা কেন এইভাবে কি করে আমরা জানি না। তো দেখতে থাকেন, আকল না থাকলে যা হয় মধ্যপ্রাচ্যে তাই ঘটবে, এবং এর প্রতিক্রিয়া সারা পৃথিবী জুড়ে করবে। অলরেডি আজকে শুনেছেন যে 12,500 প্রবাসীকে বের করে দিচ্ছে, গ্রেপ্তার করে ফেলছে অলরেডি সৌদি আরব। এইভাবে ধীরে ধীরে মিডল ইস্ট থেকে যেগুলো উদীয়মান দেশ, অর্থনৈতিকভাবে দুর্বল ছিল, এগুলো আস্তে আস্তে আরো নিস্তেজ হয়ে যাবে। এই গেমটা খেলেছে ওই যে আমাদের সবাই এই গল্পটা জানেন, যে ছোটবেলায় আমরা শুনেছি মুরব্বীরা বলে, যে কারোর সাথে কোনো ঝামেলা করতে চাইলে কারো বাড়ির টিনের বেড়া বা বেড়া মানে ওয়াল, সেখানে গিয়ে একটু মধু ছিটাই আসবি। মধু ছিটানোর পর সেখানে পিঁপড়া যাবে, পিঁপড়ার পরে সেখানে মুরগি যাবে, মুরগি যাওয়ার পরে সেখানে আরো কিছু যাবে, তারপরে সেই মুরগি মারবে, ভেড়া মারবে, পাড়া মারবে, তারপরে মানুষে মারামারি করবে। মধ্যপ্রাচ্যে ওই কাজটা মার্শাল্লাহ করে ফেলেছে দুইটি দেশ। এখন দেখবেন আস্তে আস্তে কি কি ঘটে। এবং জি ধন্যবাদ, যে অত বেশি ভালো নেই, চেষ্টা করতেছি ভালো থাকার। ওই যে আমার আমজনতার জন্য চলে এসেছি অসুস্থ থাকার পরেও, আছি মোটামুটি, চেষ্টা করতেছি একটু ভালো থাকার। যেটা আপনি শিরোনাম দিয়েছেন যে বাংলাদেশে ইরানি হামলার লক্ষ্যবস্তু হবে কিনা, অলরেডি লক্ষ্যবস্তু হয়ে গেছে। কারণ ইরান বুঝে ফেলেছে যে বাংলাদেশ পাকিস্তান যত কথাই বলুক, দিন শেষে এরা সৌদি আরবের পক্ষে থাকবে। অলরেডি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলে ফেলেছে, না পররাষ্ট্র মন্ত্রী, মুসলেকা মন্ত্রী বলে ফেলেছে। ফরিদ ভাই, 1 মিনিট একটু আপনাকে আমি অন্য একটা সম্পূর্ণ প্রশ্ন করে আছি। এটা হচ্ছে বাংলাদেশে 24 সালের আগের কথা বলছি, বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জন, ইসরায়েলি পণ্য বর্জন, এমনকি কোকা কোলা সহ 36টা পণ্যের একটা তালিকা করে সেটাকে ভাইরাল করা হয়েছে, এগুলো যেন কেউ না কিনে, এগুলো বর্জন করতে হবে। হ্যাঁ, এরপরে আফগানিস্তান থেকে কি একটা কোলা নিয়ে আসছিল কয়দিন, দেখলাম সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল, মনে আছে হয়তো আপনার, আমার নামটা ঠিক মনে নেই। তো যেই ইসরায়েলি পণ্য কোকা কোলা, স্প্রাইট, এই কিনলে পানি যেটা, এরকম অনেক পণ্য বর্জনের জন্য আহ্বান যারা করেছিল সেই তৌহিদি জনতা। এখন যে আমরা ইসরায়েলের প্রকারান্তরে এই জোট আর যাই হোক, ফাইনালে সহযোগিতাটা হচ্ছে কার? সহযোগিতাটা তো হচ্ছে ইসরায়েলের, তাই না? তো আমরা যে এখন পণ্য তো দূরের থাকুক, একেবারে সশস্ত্র যুদ্ধে ইসরায়েলের পক্ষে নেমে গেলাম, শুরুটা একটু ভিন্ন, লেবাসটা ভিন্ন। লেবাসটা হচ্ছে সৌদি আরবের নেতৃত্বে একটা জোট। এই মোড়কে মূলত আমরা নিজেরা এখন ইসরায়েলি প্রোডাক্ট হয়ে গেছি কিনা, ফরিদ ভাই সংক্ষেপে। কোনো সন্দেহ নাই, মতান্তরে আপনি যে সুন্দর একটা যুক্তি দিয়েছেন, যে মতান্তরে বাংলাদেশি মুসলমানেরা বাংলাদেশ এখন ইসরায়েলি আমেরিকান প্রোডাক্টে পরিণত, প্রোডাক্ট হলে তাও তো একটা ইজ্জত থাকলো, তাদের গোলামে পরিণত হয়েছে। উপরে ফিট পাটেবের ভিতরে সদরঘাট হয়ে গেছে। আপনি দেখতে পারবেন দিন শেষে এই যুদ্ধটা এরা ইসরায়েলকে তো স্বীকৃতি দেবেই, আবার আব্বাও ডাকবে ইসরায়েলকে তো স্বীকৃতি দেবেই, আবার আমেরিকাকে আব্বা ডাকবে। দেখেন এখানে আপনি ঠিকই বলেছেন যে
বাংলাদেশের মুসলমানরা এখন ইসরায়েলি প্রোডাক্ট হয়ে গেছে মতান্তরে। আর মুশতাকা পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে সৌদি আরবের ডাকে আমাদের যেতেই হবে। কিন্তু সৌদি আরব কিন্তু আমাদের ডাকে আসবে না। আমরা সৌদি আরবের ডাকে যাচ্ছি, সৌদি আরব কিন্তু কোনোদিন আমাদের ডাকে আসে নাই। সৌদি আরব আর পাকিস্তানের একটা এগ্রিমেন্ট হয়েছে, প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বলা আছে সৌদি আরবের উপর হামলা পাকিস্তানের উপর হামলা, পাকিস্তানের উপর হামলা সেটা সৌদি আরবের উপর হামলা। কিন্তু আফগানিস্তান আর পাকিস্তান লাগছে, এখন তো সৌদি আরবকে কোনোদিন শুনলাম না যে আফগানিস্তানের বিরুদ্ধে একটা বিবৃতি দিতে। আবার একটা জিনিস দেখেন, ইরানের সাথে যে গেমটা এখন খেলতেছে, ইরান কিন্তু বুঝে ফেলেছে। ইরান কিন্তু এমন না যে ইরান এটা বুঝে নাই, জানে নাই। দিন শেষে যখন কাফের মারতে যায় তখন সব মুসলমান এক হয়ে যায়, কিন্তু যখন আবার মুসলমান লাগে তখন কিন্তু কে শিয়া, কে সুন্নি, কে দেওবন্দি, কে বেরেলবি, কে মাজারি, কে অমাজারি, কে লামাজাহাবি, কে মাজাহাবি, এগুলো কিন্তু লেগে যায় নিজেরা। দেখতেই পাচ্ছেন এখন এই যুদ্ধটা দীর্ঘস্থায়ী হবে। এবং ইসরায়েল গেমটা খেলে দিয়েছে, ইসরায়েল এমন একটা সুন্দর গেম খেলে দিয়েছে। বুদ্ধি তাদের তো তারা তো শুধু শক্তিতে আগে নয়, তারা বুদ্ধিতেও আছে। আমি বারবার বলি ম্যাকিয়াভেলি এবং আপনার সানজু, চাইনিজ যে সমরবিদ, ম্যাকিয়াভেলি লেখক, আর ভারতের চাণক্যনীতি, এই তিনটা বললেই বোঝা যায় ইসরায়েল কি করতেছে। সে কি করতেছে? শত্রুকে দিয়ে শত্রুর সাথে খেলা করতেছে, শত্রু না থাকলে শত্রু পয়দা করতেছে। দেখেন ওইখানে যে হামাস নিয়ে তো হাই হুসেন করলো, বাংলাদেশের মুসলমান, ভারতের মুসলমান, পাকিস্তানের মুসলমান, সারা দুনিয়ার মুসলমান, এমনকি বামপন্থীরা। সেই হামাস কিন্তু এখন আত্মসমর্পণ করে হাত তুলে বসে আছে, ঠান্ডা হয়ে গেছে। গেম তারা কিন্তু খেলে দিয়েছে। তারা এখন লেবানন দখল করতেছে, সিরিয়ার সাথে প্রতিরক্ষা চুক্তি করে ফেলেছে অলরেডি। আর রইল বাকি এই মুসলমান দেশ। দেখেন এই যে 14 জোট বানায় ফেলছে, ইনক্লুডিং তুরস্ক বানায় ফেলছে। এরা দেখেন এখন কি গেম খেলে, শত্রুকে দিয়ে সিরিয়ার কিছু অংশ এখন ইসরায়েলের দখলে আছে। ইসরায়েলি সৈন্য সিরিয়ার বিশাল এলাকা দখল করে বসে আছে, দখল করে আছে। এবং এটা আরো ঘটতে থাকবে, এটা শেষ হবে না। ইসরায়েল শুধু যে অস্ত্রের শক্তিতে শক্তিশালী নয়, সে শুধু যে পড়ালেখা জ্ঞান বিজ্ঞানে এগিয়ে নয়, কূটনীতিতেই শুধু এগিয়ে নয়, সে যুদ্ধনীতি কৌশল, আমি যুদ্ধের সামরিক কথা বলি নাই, সেটা তো তারা আছেই। মানে যুদ্ধের যে কূটনীতি, সে কত এক্সপার্ট দেখেন। বাংলাদেশ পাকিস্তানকে সে কিভাবে তার পক্ষে কাজ করাচ্ছে, কিভাবে কি কৌশলে মুসলমানদের দিয়ে কাজ করাচ্ছে, এবং এটা ঘটবে, এটাই স্বাভাবিক। এগুলো এখন বুঝাইতে পারবেন না। ইসরায়েল আর এই যে 2023-এর 7ই অক্টোবরের সেই হামাসের সন্ত্রাসী কর্মকাণ্ডর পরে ইসরায়েল যাদের উচ্ছেদ করবে, এটা আমরা তখনই বলেছিলাম। বলার কারণে আমাদেরকে কাফের ইহুদি দালাল বললো, কিন্তু আমরা যা দেখতেছিলাম তাই বললাম। এখনো বলে রাখছি, এই যে মুসলমানদের যে 14টা দেশের জোট, এই জোটটা দিন শেষে ইরানের বিরুদ্ধে কাজ করবে। এবং দেখবেন এই পাকিস্তান ইরানে হামলা করবেই। ইরান বাংলাদেশে হামলা করবে কিনা তা জানি না, কিন্তু সে পাকিস্তান ইরানে হামলা করবেই, লাগবে। এই হুতি মারতে মারতে ইরানের সাথে লেগে যাবে, কোনো সন্দেহ নাই। আর এই হুতিরা কারা আমরা জানি। হুতি এক ভাগ ইরানের দখলে, মানে তাদের যে সন্ত্রাসী গোষ্ঠী, আরেক ভাগ দুবাই এবং সৌদি আরবের দখলে। তো এখন মুখোমুখি কারা হবে, আপনি দেখেন কি করতে থাকে। তবে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে নিঃসন্দেহে। আপনি যেটা বললেন, বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান এখন ইসরায়েলি প্রোডাক্টে পরিণত হয়েছে। জি, ধন্যবাদ।